না, না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে কখনোই আমাদের রাজনৈতিক সম্পর্ক ছিল না। আমাদের সম্পর্ক ছিল আদর্শের। আমাদের সম্পর্ক ছিল অনেকটা পিতা-পুত্রের মতো। স্যার আমাকে আস্তে করে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিলেন। আমি পড়ে দেখেছি এই প্যাকেটের ভিতরে ৳১,৮০,০০০। বললেন যে, "তুমি একটা মোটর বাইক কিনে নিবা।" আমি আমার প্রাথমিক আইন পেশার জীবনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের কাছেই আমাদের হাতেখড়ি হয়েছে। আসলে তিনি শুধু আমাদের কাছে, আমার কাছে সিনিয়রই ছিলেন না, তিনি ছিলেন আমাদের কাছে অভিভাবকের মতো, পিতার মতো। অনেক আবেগ, অনেক ইমোশন দিয়ে আমরা পথ পার হয়েছি। দিনে রাতে আমরা কাজ করেছি। তিনি আমাকে, আমাদেরকে তাদের সন্তানের মতোই ভালোবাসতেন এবং তার সন্তানদেরকে তিনি যেভাবে দেখেছেন, যেভাবে আগলে রেখেছেন, আমাদেরকেও তাই করেছেন। আমাদের অসুবিধা, সুবিধা, ব্যক্তিগত, পারিবারিক বিভিন্ন সুবিধার ক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে ছায়ার মতো লেগেছিলেন। তার মধ্যে একটি হলো আমার যখন প্রথম সন্তান ধারণ করল আমার স্ত্রী, তখন আমি স্যারকে প্রথম যেদিন খবরটা দেই, আমি দেখেছি যে উনি কতটুকু আনন্দে উল্লাসিত হয়েছেন। চোখে মুখে যেন একটা হাসির ছাপ। আর আমাকে শুধু বললেন যে, "তুমি সময় দাও।" কিন্তু কিছুদিন যাওয়ার পরে অসুবিধা হয়। আমার স্ত্রীর গর্ভে প্রথম যে সন্তান এসেছিল, সেখানে গর্ভজনিত কিছু প্রবলেম দেখা দেয়। প্রায়ই আমাকে হাসপাতালে যেতে হতো। স্কয়ার হাসপাতালে অ্যাডমিশন নিতে হতো, ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হতো। আমি দেখতাম যে তিনি কত পেরেশান। আমাকে একটু পরে ফোন দিয়ে জিজ্ঞেস করতেন, "এখন কী অবস্থা?" তারপরে একটু বলার পরে আরও ঘণ্টাখানেক পরে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেন, "এখন কী অবস্থা?" এবং স্কয়ার হাসপাতালে তিনি নিজে গিয়েছেন, দেখেছেন, বারবার খবর নিতেন। মনে হচ্ছিল যেন একজন আইন পেশার সিনিয়র সত্যিকার অর্থে একজন অভিভাবক এবং পিতৃতুল্য হয়ে থাকেন। এবং সময়ে সময়ে এতবার তিনি টেনশন করতেন। আমাকে প্রায়ই ফোন দিয়ে বলতেন যে, "তুমি আমাকে ঘণ্টায় ঘণ্টায় জানাবা কী হচ্ছে। কারণ এটি প্রথম সন্তান, টেক কেয়ার করা দরকার। তুমি সময় দাও। যখন তোমার প্রয়োজন হয় চেম্বারে আসবা, যখন প্রয়োজন হয় না আসবা না। কিন্তু সবসময় আমাকে আপডেট রাখবা কী হতে যাচ্ছে।" রাত 11টা, 12টা, 1টার সময় ফোন দিতেন আমাকে। আমি যদিও অনেক কিছুই দেখি না দেখার ভান করতাম, কিন্তু তিনি আমাকে মনে করিয়ে দিতেন। তখন আমার কাছে প্রাথমিক জীবনে মনে হলো যে সত্যিই আইন পেশা খুবই সুন্দর, উন্নত মানের। আরেকটা হলো আমি যখন প্রথম শুরু করি আইন পেশা, তখন আমার শ্বশুরবাড়ি ছিল মোহাম্মদপুর। এর আগে আমি থাকতাম হলো পল্টনে, পুরানা পল্টনে। মেসে থাকতাম। আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি মোহাম্মদপুর ছিল, ওখানে যাওয়া আসা করতাম। আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, আমার এখনো মনে আছে, সেটি ছিল শেরাটন হোটেলে। এই প্রোগ্রামের পরে তিনি আমাকে একবার জিজ্ঞাসা করলেন যে, "তুমি কিভাবে যাওয়া আসা করো?" আমি বললাম, "স্যার মাঝে মাঝে বাসে আসি, মাঝে মাঝে আমার শ্বশুর আমাকে লিফট দিয়ে যায়, মাঝে মাঝে উবারে আসি।" উবার তখন ছিল না, আমি সিএনজিতে আসি। ২ বার ৩ বার বাস চেঞ্জ করে আসি। তখন তিনি আমাকে বললেন, "তুমি আগামীকালকে বিকালে আমার সঙ্গে দেখা করবা।" আমি বিকালে গেলাম। রুমের ভিতরে আমির নামে একজন স্যারের খেদমতদার ছিলেন, এখনও আছে। তো আমির আমাকে বলল, "স্যার ডেকেছেন।" আমি ভিতরে ঢুকলাম। স্যার আমাকে আস্তে করে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিলেন। আমি পড়ে দেখেছি এই প্যাকেটের ভিতরে ৳১,৮০,০০০। বললেন যে, "তুমি একটা মোটর বাইক কিনে নিবা, যেন তোমার আসতে যেতে সহযোগিতা হয়।" দীর্ঘদিন আমি সেই মোটরসাইকেল দিয়ে যাতায়াত করেছি। এখনও সেই মোটরসাইকেল আছে। আমি আরেকজন আইনজীবীকে ব্যবহার করতে দিয়েছি, যিনি আমার জুনিয়র ছিলেন। তিনি সেটা এখন ব্যবহার করেন। আচ্ছা, আইন পেশায় আসাতে তার কোনো প্রভাব বা আইন পেশাতে তার কোনো প্রভাব আপনার
ভিতরে কাজ করে কিনা এই- আইন তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছি। পড়তে পড়তে আইনের প্রতি আমাদের আগেই টেলিভিশনে বিতর্ক দেখার সময় কিংবা বিভিন্ন ছবিতে যখন কোর্ট কাচারির দৃশ্য দেখাতো তখন নিজেই একটা আকর্ষণ বোধ করতাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে দেখলাম সব সাবজেক্টেই পাওয়া যাচ্ছে, তখন আইনে ভর্তি হলাম। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবকে আমরা আগে থেকেই নাম শুনেছি, মনে হতো যেন এই মানুষটা অন্য অনেকের চেয়ে আলাদা, অন্য অনেকের চেয়ে ব্যতিক্রম, কথায় বার্তায় চলনে বলনে এগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে আকৃষ্ট করত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও অনেকবার ওনার চেম্বারে গিয়েছি আমি। আইন পেশায় জয়েন করার আগেও পাঠচক্র করতাম, উনি আমাদেরকে ইতিহাস পড়িয়েছেন, গ্রুপ আকারে পাঠচক্র করেছি স্যারের সঙ্গে। নয়াপল্টন যে চেম্বার ছিল সিটি হার্ট ভবনের চেম্বারটা ছিল যখন সাততলায়, ও সাততলায় যেতাম, তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে নিয়ে আলাদা করে বসতেন, পাঠচক্র করতেন। এবং আস্তে আস্তে ওনাকে আমরা কাছ থেকে অনেকটা বন্ধুর মতোই ছিলেন আমাদের কাছে, শুধুমাত্র আইনজীবী হিসেবে নয়। মানে আইন পেশাতে কোনো স্মৃতি, আমি যে একটা স্মৃতি বলেছিলেন যে প্রথম মামলাটা যখন বিজয়ী হয়েছিলেন, এমনিতে অন্য কোনো স্মৃতি আছে কিনা যেটা বলা যায়? আমার মনে আছে যখন জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন মামলাটা রায় হলো, তখন হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিল। সেই দিনটায় আমার আবার সন্ধ্যার পরে আমেরিকায় যাওয়ার ফ্লাইট ছিল। তো স্যার আমাকে আগে থেকে বলেছেন যে যদি মামলার রায় যাই হোক না কেন তিনি প্রেস কনফারেন্সে কথা বলবেন। তিনি আমাকে বললেন যে তুমি প্রেস স্টেটমেন্টটা রেডি করো। আমি, ব্যারিস্টার বেলায়েত নামে একজন ভাই ছিলেন, এখনও আছেন, সহযোগিতায় আমরা প্রেস স্টেটমেন্ট রেডি করলাম। সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে অর্গানাইজ হলো, স্যার সহ অনেক সিনিয়র আইনজীবীরা গিয়ে সেখানে অ্যাড্রেস করলেন। এদিকে 5টা বেজে যাচ্ছে, কিন্তু ওদিকে আবার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। আমি বারবার বাসা থেকে আমাকে কল করা হচ্ছে যে কখন রওনা দেব, কখন বাসায় আসবো, তারপরে কখন এয়ারপোর্টে যাব। তো আমি বললাম যে আমি সরাসরি এয়ারপোর্টে চলে যাব, তোমরা চলে যাও বাসা থেকে। তখন দেখলাম যে স্যার হঠাৎ করে আমার দিকে খেয়াল করে বললেন, তোমার না চলে যাওয়ার কথা, তুমি যাচ্ছ না কেন? আমি বললাম যে স্যার এখানে তো কাজটা শেষ হয় নাই। বলছে আজকে তুমি আমেরিকায় যাবা, বাবা মায়ের কাছে যাবা, আর এখানে সারাক্ষণ কাজ করতেছো, তো তুমি চলে যাও। আমি বললাম স্যার শেষ হোক তারপরে যাই। তারপরে প্রেস কনফারেন্সটা শেষ হলো। তিনি আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে থাকলেন। আমাকে প্রথম বললেন যে আমার গাড়িতে তোমাকে আমি এয়ারপোর্টে পাঠাই, গাড়ি নিয়ে যাও। আমি বললাম না স্যার, আমি অন্যভাবে চলে যাব। তারপরে সিএনজি করে আমি এয়ারপোর্টে গেলাম। আমার ওয়াইফ এবং বাচ্চা তারা বাসা থেকে এয়ারপোর্টে গেল। এয়ারপোর্টে গিয়ে তারপরে কোনো রকম ফ্লাইটটা ধরলাম। এখন আমার মনে আছে সেটা ছিল এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইট, আমেরিকায় যাবে। আচ্ছা, এই প্রশ্নটা তো নারীরও সমস্যা নাই, কিন্তু করতে চাই যে তিনি যখন জামাত ছেড়ে দিলেন বা এবি পার্টিতে যুক্ত হলেন বা করলেন, এরপরে আপনাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা বা কেমন সম্পর্ক ছিল পরবর্তী সময়ে? না, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে কখনোই আমাদের রাজনৈতিক সম্পর্ক ছিল না। আমাদের সম্পর্ক ছিল আদর্শের, আমাদের সম্পর্ক ছিল অনেকটা পিতা-পুত্রের মতো, আমাদের সম্পর্ক ছিল সিনিয়র জুনিয়রের, আমাদের সম্পর্ক ছিল অভিভাবকের। কোনো সময়ই স্যারের সঙ্গে আমার যোগাযোগের কোনো ঘাটতি কখনো হয়নি। এবং শেষে স্যারের যখন ক্যান্সার হলো, লন্ডনে আমরা খবর পেলাম যে পরিস্থিতি বেশি ভালো না। তখন আমার মন থেকেই মনে চাচ্ছিল যে আমি স্যারকে দেখতে যাওয়া উচিত। আমি টিকিট কেটে লন্ডনে গেলাম, স্যারের সঙ্গে দেখা করলাম, অনেক আবেগময় সময় পার করলাম। 2-3 বার মিটিং হলো, বাসায় গেলাম, ইস্ট লন্ডন মসজিদের পাশে একটা রেস্টুরেন্টে বসলাম। অনেক কথা হলো দেশ, ইসলামী আন্দোলন, অনেক কিছু নিয়ে। তারপরে ওই সময় আমি যখন 2 দিনের জন্য গিয়েছিলাম, 2 দিন পরে যখন আসতে লাগলাম, তখন আমার মনে পড়ে সেই ইমোশনাল কথাটা। খুব আবেগপ্রবণ হয়ে আমি স্যারের ব্যাগটা টেনে ধরলাম। স্যার তখন যাবেন, তখন আমাকে বললেন যে যাও, ফি আমানিল্লাহ, ভালো থেকো। আমাদের সঙ্গে সম্পর্ক এরকমই ছিল।
এটা রাজনৈতিক অচলায়তনে আবদ্ধ ছিল না, এটা তার চাইতেও বড় কিছু, চাইতে অনেক কিছু।